হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকের ভিডিওতে আপনাদের জন্য WBPSC ফুড এসআই এক্সাম ডেডিকেটেড একটা অ্যারিথমেটিক প্র্যাকটিস সেট আছে, আর আমরা একটা অ্যারিথমেটিকের সাজেশন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী। আশা করি আপনাদের পড়াশোনা ভালো চলছে আর একদম টেনশন নেবেন না, জাস্ট রিভিশনটা করতে থাকুন। লাস্ট যে কটা দিনই আর পড়ে আছে আমরা আমাদের বেস্টটা দেবো, তারপর বাকি দেখা যাবে যা হবে। কেমন? আজকের অঙ্কগুলো তাহলে চটপট দেখে নেওয়া যাক। প্রথম অঙ্ক আছে দুটি স্থানের দূরত্ব 120 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে তার থেকে 2 ঘন্টা বেশি লাগে। ট্রেন অপেক্ষা বাসের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা কম হলে বাসের গতিবেগ কত? বেশ, আমি যদি ট্রেনের স্পিডটাকে x কিলোমিটার পার আওয়ার ধরে নিই, বাসের স্পিড তাহলে আমার কত হবে? 2 কিলোমিটার পার আওয়ার কম বলেছে, তাহলে x-2। আচ্ছা, বাসে যেতে তাহলে সময় কতটা লাগবে? বাসে যেতে আমার সময় লাগবে, ডিস্টেন্স যদি 120 হয়, স্পিড x-2, আর ট্রেনে যেতে আমার সময় লাগবে এটা। এদের ডিফারেন্স বলেছে 2 ঘন্টা বেশি লাগে বাসে যেতে, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 2। এবার জাস্ট আমরা এখান থেকে ইকুয়েশনটা সলভ করে এক্সের ভ্যালুটা বার করব। কেমন? এটা হয়ে যাচ্ছে x-2। আচ্ছা, ওপরে হয়ে যাচ্ছে 120x মাইনাস 120x প্লাস 240 ইকুয়াল টু 2। এখান থেকে আমরা লিখতে পারি 2x x-2 ইকুয়াল টু 240। দুদিকটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে পাচ্ছি x² মাইনাস 2x মাইনাস 120 ইকুয়াল টু 0। ঠিক আছে, জাস্ট এটাকে সলভ করে দেবো। এটাকে আমরা লিখতে পারি 12x প্লাস 10x মাইনাস 120 বা x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 0। নেগেটিভে কখনোই আসবে না স্পিডের ভ্যালু, তাই x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12। এটা আমি পেলাম ট্রেনের স্পিড, আমাকে জিজ্ঞেস করেছে বাসের স্পিড, তাহলে বাসের হয়ে যাবে 12 মাইনাস 10 ইকুয়াল টু 12 মাইনাস 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। কিছুই ছিল না, একদম সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা দেখে নিই। প্রতিটি 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্য দুটোরই ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? খুব সহজ প্রশ্ন। টোটাল ডিস্টেন্স তাহলে আমার কত হবে? দুটো ট্রেনের যদি আমার লেন্থ হয় 150, তাহলে টোটাল ডিস্টেন্স আমার হয়ে যাবে 150 ইন্টু 2 বা 150 প্লাস 150, যেটা হয়ে যাচ্ছে আমার 300। আমার টাইম হচ্ছে 9 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, টাইম আমার 9 সেকেন্ড দেওয়া আছে, তাহলে স্পিড কত হবে? স্পিড হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। স্পিড হয়ে যাচ্ছে আমার ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, খেয়াল করে দেখুন, এটা কিন্তু আমার মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। কেমন? আমাকে জিজ্ঞাসা করেছে, আমার যে অপশনসগুলো দিয়েছে কিলোমিটার পার আওয়ারে আছে, সুতরাং এটাকে আমরা জাস্ট 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমাদের উত্তর চলে আসবে। তাই তো? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা কিন্তু দুটো ট্রেনের স্পিড একসাথে পাচ্ছি। আমাদের ট্রেন দুটির গতিবেগ কত? যে কোনো একটি ট্রেনের গতিবেগ আমাদের এখান থেকে বার করতে হবে। দুটোরই কিন্তু স্পিড একসাথে এর মধ্যে আছে, এটাকে জাস্ট আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই 60 কিলোমিটার পার আওয়ার আমরা ট্রেনের স্পিড পেয়ে যাচ্ছি। অপশন সি হবে উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন আছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত অভিমুখে চলমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? বিপরীত অভিমুখ মানে হচ্ছে এরকম কিছুটা জিনিসটা। তো এই ক্ষেত্রে আমরা জানি স্পিড কি হয়ে যায় এই ক্ষেত্রে? প্লাস হয়ে যায়, তাই তো? যোগ হয়ে যায় স্পিড। আমরা রিলেটিভ স্পিড তাহলে এখান থেকে কী করে বার করব? রিলেটিভ স্পিড আমরা এখান থেকে বার করতে পারি 67 প্লাস 5 হবে, যোগ হয়ে যাচ্ছে স্পিড দুটো। মানুষের স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিড 67 কিলোমিটার পার আওয়ার, তাই তো? অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমার স্পিড। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে 180।
আচ্ছা, কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ ডিস্টেন্স আমার মিটারে আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার 180, টাইম হয়ে যাচ্ছে 20, তাহলে সময় হয়ে যাচ্ছে আমার 9 সেকেন্ডসের, তাই তো? এটাই জিজ্ঞাসা করেছে কত সময়ে, উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 9 সেকেন্ডস। পরের প্রশ্ন দেখে নিই। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডসে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? খুবই সহজ। ট্রেনটির দৈর্ঘ্য যদি আমি এক্স ধরে নিই, তাহলে ব্রিজ অতিক্রম করলে, আমি বলেছিলাম এর আগের একটা প্র্যাকটিস সেটে, ব্রিজ অতিক্রম করলে টোটাল আমার ডিস্টেন্স কভার্ড হয়ে যায় লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অর ব্রিজ, তাই তো? লেন্থ দুটো প্লাস হয়ে যায়, তাহলে 800 প্লাস এক্স, ঠিক আছে? দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি, 800 প্লাস এক্স বাই 100 ইকুয়াল টু আমার এখানে হচ্ছে 400 প্লাস এক্স বাই 60। স্পিড, কারণ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ট্রেনের স্পিড তো একই থাকছে, তাই দুটো মাঝখানে সমান দিতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে সলভ করে হচ্ছে আমার 4800 প্লাস 6x ইকুয়াল টু 4000 প্লাস 10x, ঠিক আছে? আচ্ছা, 4x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 800, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 200, অপশন সি, ঠিক আছে? পরের প্রশ্ন আমরা দেখিনি। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? এই একই প্রশ্ন সম্ভবত এর আগের একটা প্র্যাকটিস সেটে আমরা করেছি, তাও আর একবার রিভিশন হয়ে যাবে, করে নিই। স্টিল ওয়াটারে ব্যক্তির স্পিড, মানে সাঁতারের গতিবেগ দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 5 টাইমস বেড়ে যায় সেই সময়টা, তার মানে 1 ঘন্টায় আগে উনি 10 কিলোমিটার সাঁতার কাটতে পারতেন, কিন্তু এখন সেই সময়টা 5 ঘন্টায় লেগে যায়, তাই তো? 5 ঘন্টা লেগে যায় 10 কিলোমিটার সাঁতার কাটতে। তাহলে স্পিড কত হচ্ছে? 10/5, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে স্রোতের প্রতিকূলে তার স্পিড, তাই তো? আচ্ছা, স্রোতের প্রতিকূলে তার স্পিড যদি এত হয় আর তার স্টিল ওয়াটারের স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত হবে? 10 - 2, খুবই সহজ, কিছুই নেই, 8 কিলোমিটার পার আওয়ার, উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই। রান্নার তেলের দাম 5% হ্রাস পেয়েছে। একটি পরিবারে তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? খুব ভালো প্রশ্ন। প্রাইস আর কনজামশন। প্রথমে আমি প্রাইস যদি 100 ধরি, ঠিক আছে? এখন আমার নিউ প্রাইস হচ্ছে 95। 100তে আমি এবার জাস্ট উল্টোটা লিখে দিতে পারি 95, আর এখানে হয়ে যাচ্ছে 100। কতটা বৃদ্ধি করতে হবে আমাকে বলেই দিয়েছে। আমি যদি 100 টাকাই প্রাইস রাখতে, মানে 100 টাকাই আমি তেলের জন্য খরচ করব, তাহলে আমি অবভিয়াসলি কিছু অ্যামাউন্ট হলেও তেল আমায় বেশি ব্যবহার করতে হবে। এখানে আমায় তেল বেশি কতটা ব্যবহার করতে হচ্ছে? 5 ইউনিট, ঠিক আছে? তাহলে 95 যখন কনজামশন আমার ইনিশিয়াল ছিল, সেখানে যদি আমায় 5 ইউনিট বাড়াতে হয়, তাহলে একে হচ্ছে 5/95। আমি যদি 100ই আমি কনজামশন রাখতে চাই, মানে 100 টাকাতেই আমি 100 টাকার পরিমাণেই আমি তেল কনজিউম করতে চাই, তাহলে আমার কতটা শতকরা বৃদ্ধি করতে হবে তেলের কনজামশন, এখান থেকেই বার করে নিতে পারবো। 100/19, উত্তর হয়ে যাচ্ছে আমার 19 5 আর 95, 5 পূর্ণ 5-এর 19%, অপশন ডি হয়ে যাচ্ছে আমার উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার 20% এবং 10% হ্রাস পেল, মোটের ওপর হ্রাসের হার কত? খুব সহজ, এটা কিভাবে করব? এ প্লাস বি মাইনাস AB/100 ফর্মুলাটা ইউজ করে। যদি এটা বৃদ্ধি হতো তাহলে এখানে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যেত। এর আগে আমরা 2-3টে অঙ্ক এর আগের প্র্যাকটিস সেটগুলো এটা থেকে করেছি। কেমন? এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেব, সহজেই হয়ে যাবে উত্তরটা। কত হচ্ছে আমার? 30 - 2, 28% হচ্ছে আমার সর্বসাকুল্যে হ্রাসের হার। কেমন? অপশন এ হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। গমের দাম 10% হ্রাস পাওয়ার এক পরিবার গমের ব্যবহার 20% কমালো। নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? ওকে, প্রাইস যদি আমি এক্স ধরি, কনজামশন যদি আমি ওয়াই ধরি, দুটো ইউনিট ধরছি এক্স আর ওয়াই,
ঠিক আছে। আগে আগে আমার যদি আমি ধরি প্রাইস ছিল 100x, কনজামশন ছিল 100y, ঠিক আছে, তাহলে টোটাল গমের দাম আমার কত হচ্ছিল, 100 ইন্টু 100 10,000 XY, ঠিক আছে। এখন 10% হ্রাস হয়েছে, এখন আমার নিউ প্রাইস কত আছে 90x, আর গমের ব্যবহার কনজামশন কত হয়েছে 20% কমলো, 100 থেকে 20% কম মানে হলো 80y। তাহলে এখন টোটাল আমার কত খরচ হচ্ছে 7200 XY। নতুন ও পূর্বের খরচের অনুপাত জিজ্ঞেস করেছে, এইটা ডিভাইডেড বাই এইটা করে দিলেই হয়ে গেল, XYগুলো কেটে যাচ্ছে। আচ্ছা 18 4 আর এদিকে হয়ে যাচ্ছে 25, তাই তো, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 18:25 উত্তর। নতুন ও পূর্বের বলেছে, এটা নতুন আর এটা পূর্ব, আমরা উল্টোটা লিখেছিলাম, বাট উত্তর হবে হচ্ছে 18:25। কেমন? পরের প্রশ্ন, এক শ্রেণীতে 52% বাংলায় পাশ করে, 42% ইংরেজিতে পাশ করে এবং 12% উভয় বিষয়ে পাশ করে। শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? অনেকবার এই একই অঙ্ক আমরা করেছি, আরেকবার করে নিচ্ছি। টোটাল যদি আমি 100 ধরি, ঠিক আছে, 100 থেকে উভয় বিষয়ে ফেল করে জিজ্ঞেস করেছে, তাহলে প্রথমে বাংলায় পাস প্লাস ইংরাজিতে পাস প্লাস 12% উভয় বিষয়ে, সেইখান থেকে আমরা এই 12টাকে মাইনাস করে নেব, কারণ এই 12 ওই বাংলা ইংরেজি দুটোর মধ্যেই আছে, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এটাকে সলভ করলেই হয়ে যাচ্ছে উত্তর, সেটা হলো ভেতরে হয়ে যাচ্ছে 94 মাইনাস 12, তাই তো, 94 মাইনাস 12 সেটা হলো 82, 100 থেকে 82 বাদ দেব, হয়ে যাচ্ছে উত্তর আমার 18, তাই তো, অপশন ডি হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন দেখে নিই, এক ব্যক্তি 3 টাকা 30 পয়সা দরে 1 কেজি আলু বিক্রি করে 10% লাভ করে, প্রতি কেজির দাম কত বাড়ালে তার কেজিতে 21% লাভ হবে? 10% লাভ মানে হলো 10% লাভ মানে হলো 110 টাকা যখন আমার সেলিং প্রাইস, তখন আমার কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে 1 টাকায় হচ্ছে 100 বাই 110, 3 টাকা 30-এ তাহলে কত আমার কস্ট প্রাইস হচ্ছে দেখে নিই। 3 টাকা 30 যখন আমার সেলিং প্রাইস থাকছে, তাহলে কস্ট প্রাইস কত থাকছে, দশমিকটা হাটিয়ে দিয়ে নিচে 100 করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস আমার হয়ে যাচ্ছে 3 টাকা, ঠিক আছে, কস্ট প্রাইস হয়ে গেল আমার 3 টাকা। আচ্ছা, এবার বলছে 21% লাভ, আমরা জানি লস হোক বা প্রফিট হোক সবটাই আমার হয় কস্ট প্রাইসের ওপর, তাহলে কস্ট প্রাইসের ওপর 21% লাভ মানে, কস্ট প্রাইসের ওপর 21% লাভ মানে কত টাকা লাভ হচ্ছে, 21 3 63.63, মানে 63 পয়সা লাভ হচ্ছে, তাই তো, 63 পয়সা লাভ হচ্ছে, মানে আমার সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস আমার কত হবে, তাহলে কস্ট প্রাইস 3, আমার প্রফিট হলো 63 পয়সা, তাহলে 3 টাকা 63 পয়সা হচ্ছে আমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস কত ছিল 3 টাকা 30, পুরনো প্রাইস ছিল আমার 3 টাকা 30, কস্ট প্রাইস না, পুরনো প্রাইস ছিল আমার পুরনো সেলিং প্রাইস ছিল আমার 3 টাকা 30, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 33 পয়সা, 33 পয়সা আমার উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই, 4 টাকায় 5টি লেবু ক্রয় করে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, কস্ট প্রাইস হলো আমার, কস্ট প্রাইসের হিসেবটা আমি আগে করে নিই, 5টা লেবু 4 টাকায় বিক্রি হয়, একটা লেবু কেনা হয়, তাহলে একটা লেবু 4-এর 5 টাকায়, সেলিং প্রাইসটা কী হিসেবে করা হচ্ছে, সেলিং প্রাইসটা হচ্ছে আমার 6টি লেবু 8 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে একটা লেবু 8-এর 6-এ বিক্রি করা হয়েছে, ঠিক আছে, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, প্রফিট আমার কত হচ্ছে 8/6 মাইনাস 4/5, তাই তো, তাহলে হচ্ছে 40 মাইনাস 24, বা এটা হয়ে যাচ্ছে 16/30। জিজ্ঞেস করেছে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ, প্রফিট হবে অলরেডি বুঝে গেছি, পার্সেন্টেজ কী করে বার করব,
16/30 প্রফিট বাই কস্ট প্রাইস, উল্টে যাচ্ছে কস্ট প্রাইসটা আমার নিচে বলে, ইন্টু 100, ব্যাস। এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 4, 2, 3, 200/3 বা উত্তর হয়ে যাচ্ছে 66 2/3, অর্থাৎ অপশন বি হয়ে গেল উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। এক অসাধু ব্যবসায়ী মানে আনট্রুথফুল বিজনেসম্যান 10% লাভে 10% প্রফিটে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 5% কমিয়ে দেয়, অর্থাৎ ওই ব্যবসায়ীর মোট লাভ তাহলে কত? ওই ব্যবসায়ীর মোট লাভ কত? ঠিক আছে, কিভাবে করব? আচ্ছা, আমি যদি বলি 100 টাকায় আগে আমরা 100টা জিনিস পেতাম, 100 টাকায় আমরা 100টা জিনিস পেতাম, কিন্তু এখন 100 টাকায় আমরা 95টা জিনিস পাই। ওই যে 5% পরিমাণ কমিয়ে দিয়েছে, 95টা জিনিস পাই। আরও এর থেকে বেটার আরও বলা ভালো যে 10% লাভে, 10% লাভে মানে এখন 110 টাকায়, 110 টাকায় আমরা 95টা জিনিস পাই, অর্থাৎ 95 আর 110 আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা আমাদের কত হচ্ছে? 95 আর 110-এর ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমাদের 15। তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হবে? 15/95, যেটা আমার আগে ছিল, তাই তো, ইন্টু 100 করে দেবো, ব্যাস। এখান থেকেই আমার উত্তর বেরিয়ে যাবে, হয়ে যাচ্ছে 300/19, বা এটা উত্তর হয়ে যাচ্ছে 300/19, বা এটা কত হচ্ছে ভ্যালু দেখে নিই ক্যালকুলেট করে। 5 দিয়ে যাচ্ছে 95, তাহলে পড়ে থাকছে 15, 15/19% হয়ে যাচ্ছে আমার উত্তর, অপশন এ। ঠিক আছে, আশা করি বোঝা গেল। খুব সহজ প্রশ্ন ছিল, তেমন কিছু নয়। বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে? আচ্ছা, আসল মানে হচ্ছে এটা প্রিন্সিপাল দেওয়া আছে, আর সুদ হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 25x আর 4x ধরি, কত হার সুদে জিজ্ঞাসা করেছে, আর বার করতে হবে। ইন্টারেস্ট হচ্ছে আমার 4 × 100/p × t, তাই তো, 4, 2, উত্তর হয়ে যাচ্ছে 8%। এক লাইনের অঙ্ক ছিল, কিছুই নেই প্রায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? খুব সহজ প্রশ্ন। ডিফারেন্সটা আমরা দেখে নিই। আসল হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 20 টাকায় যদি 1 ডিফারেন্স হয়, বা 1 যদি আমার ইন্টারেস্ট হয়, 1 টাকা যদি আমার ইন্টারেস্ট হয়, তাহলে 1 টাকা 1-এর 20 হবে, 100 1-এর 1/20 ইন্টু 100 হবে। এইভাবেই আমরা রেট অফ ইন্টারেস্ট বার করি। রেট অফ ইন্টারেস্ট মানেই হচ্ছে 100 টাকায় কত, তাই তো। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 5%, অপশন ডি। পরের প্রশ্ন দেখে নিই। 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 6,050 টাকা হয়। 6,050 টাকা হলো তাহলে আমার অ্যামাউন্ট, ঠিক আছে, এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল। সুদের হার কত? এখান থেকে আমাকে আগে ইন্টারেস্টটাকে বার করতে হবে। 6050 মাইনাস 5,000, 1050 হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, এখান থেকে সুদের হার বার করতে হবে, আর বার করতে হবে। ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল হচ্ছে আমার 5,000 2 বছরের জন্য। ঠিক আছে, 21/2% বা 10.5%, উত্তর ডি হচ্ছে 10.5%। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। ঠিক আছে, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত হবে? 4% বৃদ্ধি হলে কি হবে? সুদের বৃদ্ধি 4% বৃদ্ধি হলে কি হবে? 800 হচ্ছে প্রিন্সিপাল দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু 4 ইন্টু হয়ে যাচ্ছে 3 বছর হচ্ছে আমার সময়, ডিভাইডেড বাই 100 কত হয়? 96 টাকা। তাহলে টোটাল আমার কত হবে? সবৃদ্ধি মূল কত হবে না 956 প্লাস 96, যেটা হয়ে যাচ্ছে আমার
1052, উত্তর অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখে নিই, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার ও আসল কত? বা এখান থেকে আমরা কিভাবে এটাকে বার করব? সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট 2 বছরের আমার 100 টাকা দেওয়া আছে, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি আমার 100 টাকা হয় তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার 50 হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিভাবে জিনিসটা ক্যালকুলেটেড হয় না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে আমার প্রিন্সিপালের ওপর ফার্স্ট ইয়ারের আমার তো ইন্টারেস্টটা বেরোলো, ঠিক আছে, সেই ইন্টারেস্টটার ওপরে আবার কিন্তু আমার রেট অফ ইন্টারেস্ট দিয়ে ইন্টারেস্ট ক্যালকুলেটেড হবে। এইভাবে প্রত্যেকটা বছর চলতে থাকে, তাই তো? তাহলে আমরা 105 মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট যদি বাদ দিই 5 টাকা পাচ্ছি। 50-এর মানে 1 বছরের সুদের 50-এর কত পার্সেন্ট 5 টাকা? 50-এর 10% 5 টাকা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট এখান থেকে আমরা বুঝে যাচ্ছি রেট অফ ইন্টারেস্ট হলো 10%। 10% রেট অফ ইন্টারেস্ট মানে 10 টাকা সুদ পাচ্ছি, 10 টাকা সুদ পাচ্ছি আমার প্রিন্সিপাল যখন 100 টাকা, তাহলে 1 টাকা সুদ পাচ্ছি 100/10, 50 টাকা সুদ আমি কি কত প্রিন্সিপাল থাকলে আমি 50 টাকা সুদ পাবো? না জাস্ট ইউনিটারি মেথডে আমি পেয়ে যাচ্ছি, উত্তর হয়ে যাচ্ছে 500 টাকা, অপশন ডি। কেমন? পরের প্রশ্ন দেখে নিই, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 500 টাকা কত বছরের সুদে আসলে 665.50 টাকা হবে? জাস্ট এখানে সিম্পলি আমাকে টাইম পিরিয়ডটাকে বার করতে বলেছে, আমরা ফর্মুলায় ফেলে করে দেবো। অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা জানি P1 + R/100, টি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। এটা সিম্পলি একটা ক্যালকুলেশনের অঙ্ক, এখানে বোঝার কিছু নেই, ঠিক আছে। 500 টাকা আমার প্রিন্সিপাল দেওয়া আছে, আর রেট হচ্ছে 10। এখান থেকে আমাকে টিটাকে বার করতে হবে। আচ্ছা, এটাকে যদি দশমিক সরিয়ে দিই তাহলে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, আর এদিকে আমার পড়ে থাকছে হচ্ছে 11/10 টি, তাই তো? 10 আর ওপরে হচ্ছে 1331। বেশ, আচ্ছা 1331 হচ্ছে 11-এর কিউব আর নিচে 10-এর কিউব পড়ে থাকছে, ঠিক আছে। অর্থাৎ দেখুন এখান থেকেই বুঝে যাচ্ছি আমরা টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 3, টাইম পিরিয়ড হয়ে গেল 3, অপশন এ হয়ে যাবে উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার, ক্ষেত্রফল কত বর্গ? 5x 3x যদি ধরে নিই, পরিসীমা হচ্ছে পেরিমিটার যদি সেটা হয় তাহলে 5x + 3x আমাদের দেওয়া আছে 48, এখান থেকে 5 আর 3-তে 8, 8 2 আর 16, 16x = 48 হয়ে যাচ্ছে, x = হয়ে যাচ্ছে 3। জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল, তাহলে লেন্থ আমি হচ্ছে পাচ্ছি 5 × 3 15, আর ব্রেথ হয়ে যাচ্ছে আমার 3 × 3 9, 15 × 9 হয়ে যাচ্ছে আমার 135, উত্তর ডি, ঠিক আছে। এরিয়া হয়ে যাচ্ছে আমার 15 × 9 135, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64 সেন্টিমিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার হবে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ মানে হচ্ছে ব্রেথ যদি আমি বি ধরি তাহলে লেন্থ হচ্ছে 3b, ঠিক আছে। পরিসীমা দেওয়া আছে অর্থাৎ 2 × 3b + b = আমার দেওয়া আছে 64, 3 আর 1-এ 4, 4 2 8, 8b = 64, ব্রেথ = আমি পেয়ে যাচ্ছি 8, প্রস্থ জিজ্ঞেস করেছে সেন্টিমিটারে, অপশন ডি হয়ে যাবে উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই, সবকটা এই শেষের কয়েকটা প্রশ্ন জিওমেট্রি থেকে আছে, জিওমেট্রিগুলো একটু প্র্যাকটিস করে নিলে আপনাদের ফর্মুলাগুলো একটু রিভিশন হয়ে যাবে, এই আর কি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত? এটা কিভাবে করব? কর্ণ মানে হলো ডায়াগোনাল, তাই তো? কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল। একটা সাইডকে যদি আমি এ ধরি, ঠিক আছে, একটা সাইডকে যদি আমি এ ধরি, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান, ক্ষেত্রফল বা এরিয়া আমার হয়ে যাবে হচ্ছে a² অবভিয়াসলি, তাহলে a² = বলছে লেন্থ অফ দ্য ডায়াগোনাল মানে হচ্ছে a√2,
তাই তো? এটা এ আর এটা এ যদি হয় তাহলে এটা হয়ে যাবে √2a পাইথাগোরাস থিওরাম দিয়ে। এখান থেকে আমি a = কত বার করতে পারছি? a হয়ে যাচ্ছে আমার √2। ঠিক আছে, পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা হচ্ছে পেরিমিটার। পেরিমিটার সবসময় হবে 4a বা 4√2। উত্তর হয়ে যাবে অপশন সি। কিছুই ছিল না, খুব সহজ ছিল। একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 মিটার, সেন্টিমিটার। মানে লেন্থ অফ দ্য ডায়াগোনাল দেওয়া আছে আমার 4√2। কেমন? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেন্টিমিটার? বা আচ্ছা, এটা কি করে আমি বার করব? না, আমি জানি √2a। এ যদি আমি একটা সাইড ধরি তাহলে √2a বা a√2 হচ্ছে আমার ডায়াগোনালের লেন্থ, তাহলে 4√2। এখান থেকে স্বাভাবিকভাবে আমি বুঝে যাচ্ছি যে a = হয়ে যাচ্ছে আমার 4, একটা সাইড আমার হয়ে যাচ্ছে 4। বলেছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া কত হচ্ছে আমার? a² বা 4², যেটা হয়ে যাচ্ছে 16, এর দ্বিগুণ এরিয়া যার হবে সেটা হচ্ছে 32 সেন্টিমিটার স্কোয়ার। একটা স্কোয়ারের মানে এরিয়া স্কোয়ারের আর কি বর্গক্ষেত্রের কর্ণ কত সেন্টিমিটার হবে? তাহলে সেই স্কোয়ারটা যার এরিয়া 32 সেন্টিমিটার স্কোয়ার, সেটাকে আমি যদি এভাবে লিখি যে s² হয়ে যাচ্ছে 32, সেখান থেকে আমি s বা সাইড অফ দ্যাট স্কোয়ার বার করতে পারবো √32, যেটাকে লেখা যেতে পারে 16 × 2 করে বা 4√2। সেইটার যদি একটা সাইড হয়ে যায় 4√2, তাহলে আমি সেটার ডায়াগোনালের লেন্থ কীভাবে বার করব? ডায়াগোনালের লেন্থ হচ্ছে √2s বা s√2। s√2 তাহলে আমার হয়ে যাবে s বেরিয়েছে 4√2 × √2 বা 4 × 2। উত্তর হয়ে যাবে 8। কেমন? 8 সেন্টিমিটার, অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার এবং অসমান বাহুর ওপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার। সমদ্বিবাহু হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার দুটো সাইড ইকুয়াল আছে, আর এই যে পারপেন্ডিকুলার, এইটার লেন্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আছে, যদি আমি একটা সাইডকে এক্স ধরে নিই, যদি একটা সাইডকে আমি মানে ইকুয়াল সাইডগুলোর একটা সাইডকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটাও এক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে 2x + BC আমার দেওয়া আছে 32। বিসি সাইডটাকে তাহলে আমি কত করতে পারি? 32 - 2x। কিন্তু আমি যদি এইখানে একটা পয়েন্ট বানাই ডি, তাহলে ডিসি আমরা কত বলতে পারি? 32 - 2x / 2, বা যেটাকে 16 - xও বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জাস্ট এখানে পাইথাগোরাস থিওরাম ইউজ করে দেখে নেব। পাইথাগোরাস থিওরাম ইউজ করে আমরা তাহলে দেখে নিই কী হচ্ছে। x², একটা সাইড যদি x হয়, এই সাইডটা যদি x হয়, তাহলে x² = তো আমি বলতে পারি যে 8² + 16 - x², a² - b² এর ফর্মুলায় 64 প্লাস এটা হয়ে যাচ্ছে 256 - 32 প্লাস x²। দুদিক থেকে x² ইকুয়েশনটার কেটে যাবে। ঠিক আছে, এটা 32x হতো, তাহলে পড়ে থাকছে আমার 32x = হচ্ছে 320 বা x = আমি পাচ্ছি 10। ঠিক আছে, x = আমি পাচ্ছি 10। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফল কি করে বার করে? না, হাফ বেস ইন্টু হাইট। বেস আমার কত হচ্ছে 16 - 10। আচ্ছা, 16 - 10 হবে না, সরি, এটা তো হাফ হয়ে যাচ্ছে, তাহলে 32 - 2x, তাহলে 20। 32 - 20 সেইটা হয়ে যাচ্ছে আমার 12, তাই তো, আর হাইট হচ্ছে 8। এরিয়া তাহলে হয়ে যাচ্ছে এটা 6, 6 × 8 48 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে এরিয়া। শেষ অঙ্ক আজকের। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 4√2 + 1 সেন্টিমিটার হলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পরিসীমা আমাদের দেওয়া আছে 4√2 + 1। আমরা জানি
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে a√2 √2 প্লাস ইন্টু √2 প্লাস 1 ইকুয়াল টু 4 √2 প্লাস 1, তাই তো। √2 প্লাস 1গুলো যদি দুদিক থেকে কেটে যায় তাহলে a√2 ইকুয়াল টু হচ্ছে আমার 4, a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/√2, ঠিক আছে, বা 2√2, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া কীভাবে বার করব? এরিয়া হচ্ছে আমরা জানি হাফ a স্কোয়ার, তাই তো। তাহলে হাফ ইন্টু a স্কোয়ার হয়ে যাচ্ছে 2√2 এর স্কোয়ার, সেটা হলো 4 ইন্টু 2 বা 8, উত্তর হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, অপশন বি। কেমন? আজকের প্র্যাকটিস সেটটা তাহলে এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের অঙ্কগুলো ভালো লাগলো। আর নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা ম্যাথের সাজেশন থাকবে, যেখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে একটু আপনাদের গাইড করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।